অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আলোচনার বিষয় আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ অলিখিত সংবিধান। পয়েন্টস কভার অর্থাৎ আজকে আমরা আনরিটেন কনস্টিটিউশনের কোন কোন পয়েন্টস গুলো নিয়ে আমরা আলোচনা করব। ডেফিনেশন, ফিচার্স এবং লিমিটেশন। ডেফিনেশন অফ আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ অলিখিত সংবিধানের সংজ্ঞা। প্রথমে বলছে an unwritten constitution refers to a system of governance where the rules and principles of a political system are not codified in a single or formal document. তার মানে আনরিটেন কনস্টিটিউশন কিন্তু কোনো সিঙ্গেল বা ফর্মাল ডকুমেন্ট নয়, এটা আমরা বুঝলাম। কিন্তু লিখিত সংবিধান যখন আমরা পড়েছিলাম তখন সেখানে দেখেছি যে লিখিত সংবিধান কিন্তু একটি কোডিফাইড ডকুমেন্ট। দ্বিতীয় দ্বিতীয় বলছে instead these rules are based on rules, conventions, legal precedents, and traditions that have evolved over time. অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন কনভেনশনস, বিভিন্ন ট্র্যাডিশনাল সিস্টেম এর মাধ্যমে যে আইনগুলো তৈরি হয়েছে, যে রুলস গুলো তৈরি হয়েছে, সেগুলোই কিন্তু পরবর্তীকালে সংবিধানে জায়গা পেয়েছে বা স্বীকৃত হয়েছে। তৃতীয় বলছে these types of constitution emphasizes the importance of historical context and established practices in shaping the legal framework of a state. এখানে দুটি জিনিস বলছে। এখানে বলছে যে এই অলিখিত সংবিধান কিন্তু ক্ষেত্রে এটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। এটা অর্থাৎ গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। দ্বিতীয়ত এই যে লিগ্যাল প্র্যাকটিস দীর্ঘদিন ধরে হচ্ছে, এই লিগ্যাল প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু রাষ্ট্রের লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক সেটা তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে এই লিগ্যাল প্র্যাকটিসের মাধ্যমে ইভলভ হতে কিন্তু কনস্টিটিউশনটা তৈরি হচ্ছে। হট করে একদিন বা ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ১০ বছরের মধ্যে এই সংবিধান কিন্তু তৈরি হয়নি। মানে দীর্ঘ সময় ধরে অর্থাৎ সমাজের বিভিন্ন পরিবর্তনশীলতাকে সামনে রেখে এবং তার মধ্যে দিয়ে এই সংবিধান কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশন। কোন ট্র্যাডিশনাল বিষয় রয়েছে, বিভিন্ন কনভেনশনস রয়েছে, লিগ্যাল প্রেসিডেন্সি রয়েছে। এর মাধ্যমে এই সংবিধান তৈরি হচ্ছে। আনরিটেন কনস্টিটিউশন। কোন দেশে আমরা এই আনরিটেন কনস্টিটিউশন দেখতে পারি? যেমন ইউনাইটেড কিংডম, কানাডা, নিউজিল্যান্ড, ইসরায়েল, সৌদি আরব। এই রাষ্ট্রগুলোয় আমরা আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ অলিখিত সংবিধান আমরা দেখতে পাবো। ফিচার্স অফ আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য। প্রথমে কি বলছে? নট কোডিফাইড ইন এ সিঙ্গল ডকুমেন্ট। আমরা প্রথমেই দেখেছি যে এই আনরিটেন কনস্টিটিউশন কোনো সিঙ্গেল ডকুমেন্ট নয়। রিটেন কনস্টিটিউশন যেরকম একটি সিঙ্গেল ডকুমেন্ট, কিন্তু এই সংবিধান অর্থাৎ অলিখিত সংবিধান কোনো সিঙ্গেল ডকুমেন্ট বা একক ফর্মাল ডকুমেন্ট নয়। দ্বিতীয় বলছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কেন বলছে? তার কারণ এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রথমত খুব জটিলতা নেই, যেটা আমরা লিখিত সংবিধানে দেখেছি। এই সংবিধান সামাজিক যে চাহিদা, সামাজিক যে পরিবর্তনশীলতা রয়েছে তার ভিত্তিতে সময় অনুযায়ী সংশোধন করা যায় এবং খুব সহজেই সেই সংশোধন সম্পন্ন করা যায়। এই সংশোধনের মাধ্যমে সংবিধানকে সময় উপযোগী করে তোলা যায়। তৃতীয়, এভলিউশনারি নেচার। কেন এভলিউশনারি নেচার কেন বলছে? তার কারণ হচ্ছে এই সংবিধান দীর্ঘদিন ধরে এভলিউটেড হতে আসছে। বিভিন্ন কাস্টমস, বিভিন্ন কনভেনশনস, বিভিন্ন ধরনের প্র্যাকটিস এর মাধ্যমে কিন্তু সংবিধান এভলিউটেড হচ্ছে। অর্থাৎ সংবিধান কিন্তু জীবন্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ সবসময় এভলিউশন হচ্ছে এবং এই সংবিধান সময়ের উপযোগী হয়ে উঠছে।
একে আমরা লিভিং কনস্টিটিউশন বলতে পারি। তারপরে বলছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। আমরা দেখতে পারি যে এই সংবিধানের ক্ষেত্রে পার্লামেন্টারি সুপ্রিমেসি রয়েছে, অর্থাৎ পার্লামেন্ট থেকে খুব দ্রুত বিল পাস করে সংবিধানকে সংশোধন করা যায়, এবং পার্লামেন্ট আইন অর্থাৎ অর্ডিনারি লজ এবং কনস্টিটিউশনাল লজ মধ্যে ডিফারেন্স খুব কম। সুতরাং সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের সুপ্রিমেসি ডিফারেন্ট ভাবে এখানে কাজ করে। জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, বিচার বিভাগীয় বিশ্লেষণ। Judges and lawmakers have more scope for creative interpretation of the law based on customs and examples. এই সংবিধানের ক্ষেত্রে অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে বিচারক এবং লমেকার্সরা কাস্টমস বেসড বিভিন্ন সামাজিক যে প্রেক্ষাপটগুলো রয়েছে তার ভিত্তিতে যেসব আইনগুলো রয়েছে সেই আইনগুলোর যথাযথ বিশ্লেষণের সুযোগ পান এবং তারা ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশনের সুযোগ পান। তারপরে বলা হচ্ছে রিলায়েন্স অন কনভেনশনস এন্ড এক্সাম্পলস। The constitutions is heavily depend on established traditions, historical documents, judicial decisions, and political conventions that are not always legally enforceable but carry significant weight. তার মানে হচ্ছে এই সংবিধানের ক্ষেত্রে এই বিভিন্ন ট্র্যাডিশনস, হিস্টোরিক্যাল ডকুমেন্টস, জুডিশিয়াল ডিসিশনস এইগুলো এছাড়া পলিটিক্যাল কনভেনশনস গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং সংবিধান এর উপর নির্ভর করে। আবার এইগুলো কিন্তু আইন নয়, কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। তারপরে কি বলছে? লেস স্পেসিফিক রাইট প্রোটেকশন। কেন? তার কারণ হচ্ছে এই আনরিটেন কনস্টিটিউশন কোনো সিঙ্গেল ডকুমেন্ট না হওয়ার জন্য ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালস এর যে রাইটস, তার যে ডেফিনিশন, ব্যক্তির অধিকারের যে সংজ্ঞা, কি কি অধিকার থাকা উচিত, কি কি অধিকার থাকা উচিত নয়, এই যে স্পেসিফিকেশন, এইটা এইখানে পাওয়া খুব মুশকিল। কারণ এই সংবিধান একটি জীবন্ত সংবিধান, এটি সিঙ্গেল লিগাল ডকুমেন্ট নয়। সুতরাং ব্যক্তির অধিকার ঠিকভাবে ডিফাইন করা এখানে নেই। পাশাপাশি এর যে প্রোটেকশন, সেখানেও একটি সমস্যা রয়েছে। তার কারণ জীবন্ত সংবিধান, সমাজের বিভিন্ন অবস্থা তার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধিত হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন জুডিশিয়াল রিভিউ, হিস্টোরিক্যাল ডকুমেন্ট, পলিটিক্যাল কনভেনশন এর উপর নির্ভর করে সংবিধান সংশোধিত হচ্ছে। তাতে একদিকে যেরকম ব্যক্তির অধিকারকে ব্যাখ্যা করা বা অধিকারের যে সংজ্ঞাকে স্পেসিফিক করা সেটা সম্ভব নয়, তেমনি ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করাও অত্যন্ত জটিল। তাহলে মোটামুটি ভাবে আমরা আনরিটেন কনস্টিটিউশনের যে ফিচার্স সেগুলো আমরা দেখলাম। লিমিটেশন অফ আনরিটেন কনস্টিটিউশন, অর্থাৎ এই আনরিটেন কনস্টিটিউশনের সীমাবদ্ধতা। প্রথম হচ্ছে ল্যাক অফ ক্ল্যারিটি এবং অ্যাম্বিগুইটি। প্রথমত বলতে হয় যে মানুষের যে অধিকার, জনগণের যে অধিকার, সেটা এখানে যেহেতু সিঙ্গেল ডকুমেন্টের মতো লিপিবদ্ধ নয়, সেই জন্য মানুষের কাছে বা জনগণের কাছে, সিটিজেনের কাছে বোঝার ক্ষেত্রে ভীষণ সমস্যা বিষয় যে তাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি, কোন কোনগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপালের মধ্যে পড়ে, অথবা যেহেতু এটা সিঙ্গেল ডকুমেন্ট নয় সেই জন্য জনগণের কাছে এটি বোঝার একটি সমস্যা যে রুলস অফ গভর্নেন্স, সরকারের কি কাজকর্ম রয়েছে, সরকারের কি ক্ষমতা রয়েছে সেইগুলি। তো তাই নয়, সরকারের স্ট্রাকচার কি সেগুলো বোঝা সমস্যার ব্যাপার। এই সমস্যার কারণে মানুষ ভীষণ ধোঁয়াশায় থাকে যে সরকারের স্ট্রাকচার কি, তাদের অধিকার কি, এই সম্পূর্ণ বিষয়গুলো তারা মানুষ ধোঁয়াশা থাকে। কেন? যেহেতু এটা সিঙ্গেল ডকুমেন্ট নয়,
এখানে অনেকগুলো ডকুমেন্ট ঘেঁটে তাদের কনসেপশন বিল্ড করতে হয় যে জনগণের কি অধিকার রয়েছে, সরকারি কি কাজ, সরকারের স্ট্রাকচার কি, এই বিষয়গুলো। দ্বিতীয় হচ্ছে লিমিটেড লিগ্যাল প্রোটেকশন অ্যান্ড রাইটস। তার মানে কি, যেহেতু এটা সিঙ্গেল ডকুমেন্ট নয়, মানে কোনো সুপ্রিম ডকুমেন্ট নেই, সেই জন্য জনগণের অধিকার যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেটা জনগণ যথাযথভাবে বোঝবার ক্ষমতা রাখে না। তার কারণ জনগণ তো জানেই না ঠিক মতন যে তার ফান্ডামেন্টাল রাইটস কোনগুলো। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেহেতু কনস্টিটিউশনাল ল এবং জেনারেল ল ডিফারেন্সটা যদি এখানে ভীষণ কম, সেই জন্য কোনো আইন যদি প্রণীত হয় এবং সেটা যদি সংবিধানের সঙ্গে ক্ল্যাশ করে, সেটাকে আইডেন্টিফাই করার মতন কোনো সুপ্রিম ডকুমেন্ট নেই। তার মানে সংবিধানের আর্টিকেলের সঙ্গে কোনো আইন যদি ক্ল্যাশ করলো, তাহলে সেটাকে আইডেন্টিফাই করা মুশকিল। সুপ্রিম ডকুমেন্ট নেই, সিঙ্গেল ডকুমেন্ট নয়। এটা কিন্তু একটি অত্যন্ত জটিল এবং সমস্যার বিষয় এই আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে। তৃতীয় বলছে যে ইনস্টেবিলিটি অ্যান্ড ভালনারেবিলিটি চেঞ্জ, অর্থাৎ এই সংবিধান যেহেতু ক্রমাগত পরিবর্তনশীল, অর্থাৎ লিভিং কনস্টিটিউশন বলা হচ্ছে, সেই জন্য এখানে টাইম টু টাইম কনস্টিটিউশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সমাজের বিভিন্ন ধরনের যে নিডস রয়েছে, প্রবলেম রয়েছে, সেগুলোকে জাস্টিফাই করতে গেলে, সেগুলোকে সলভ করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই সংবিধান পরিবর্তনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু রিটিন কনস্টিটিউশনের মতন অত জটিল নয়। অল্প সময়ের মধ্যে দ্রুত সংবিধান পরিবর্তন করে দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে সমাজের বা রাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে এটা খুব সহায়ক, কিন্তু সুদূর ভবিষ্যতের ক্ষেত্রে এটি কিন্তু খুব সমস্যার ব্যাপার। তার কারণ এই সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে সংবিধান পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু এই পরিবর্তন ভবিষ্যতে কি ধরনের সমস্যা তৈরি করতে পারে সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। এবং কোনো নির্দিষ্ট প্রসিডিওর এখানে মেনটেন করা হয় না সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে। সেই জন্য বলছে ইনস্টেবিলিটি অ্যান্ড ভালনারেবিলিটি টু চেঞ্জ। রিস্ক অফ ওভাররিচ অ্যান্ড অ্যাবিউস। তার মানে হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন যেহেতু লিখিত ডকুমেন্ট নয় বা সিঙ্গেল লিখিত ডকুমেন্ট নয়, সেই জন্য সরকারের যে বিভিন্ন বিভাগ রয়েছে, সরকারের তো সাধারণত আমরা তিনটে বিভাগের কথা বলি, অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এই তিনটে বিভাগের যে কাজকর্ম, অর্থাৎ ক্ষমতা, তাদের পেরিফেরি বা তাদের যে লিমিটেশন কি আছে, সেইগুলো ঠিকভাবে লিখিত থাকে না। সেই জন্য এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটি বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করে, একটি বিভাগের সঙ্গে অন্য বিভাগের দ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেটিভের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কখনো লেজিসলেটিভ এক্সিকিউটিভের কাজে হস্তক্ষেপ করছে, কখনো আবার তখন উল্টোটাও হচ্ছে। তার মানে যেহেতু এটি লিখিত ডকুমেন্ট নয়, সেজন্য একটি সমস্যা রয়েছে, অর্থাৎ ওভাররিচের সমস্যা রয়েছে। কারণ কোনো বিভাগই তার নির্দিষ্ট কাজকর্মের কোনো ডকুমেন্ট নেই, যেটা রিটেন কনস্টিটিউশনে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারি নিজের ইচ্ছা মতন কিন্তু ইন্টারপ্রিট করে সাবজেক্টের বিভিন্ন আইনের ইন্টারপ্রিটেশন, বিভিন্ন সাবজেক্টের ইন্টারপ্রিটেশন বিষয়ে নিজের ইচ্ছা মতন তারা করছে। সেখানে কোনো কনস্টিটিউশনাল প্রিন্সিপাল কিন্তু দেখা যায়, ফিক্সড কনস্টিটিউশনাল প্রিন্সিপাল নেই। অর্থাৎ জুডিশিয়ারির অতিরিক্ত স্বাধীনতা এখানে দেখা যায়। এবং এই অতিরিক্ত স্বাধীনতার জন্য কোনো ইন্টারপ্রিটেশন বা কোনো যদি রায়, যেটা আমরা ভার্ডিক্ট বলি, এই ভার্ডিক্ট গুলো বা জুডিশিয়াল ডিসিশনস বলি, সেইগুলো যদি কনস্টিটিউশনের সঙ্গে ক্ল্যাশ করে, সেটাকেও আইডেন্টিফাই করার মতন কিন্তু জায়গা খুব কম থাকে। কারণ এই আনরিটেন কনস্টিটিউশনে কোনো ফিক্সড কনস্টিটিউশনাল প্রিন্সিপাল থাকে না। তারপরে বলছে ডিফিকাল্টি ইন ফেডারেল সিস্টেম। প্রথমেই বলে রাখা দরকার, ফেডারেল সিস্টেমে যেহেতু দু ধরনের গভর্নমেন্ট থাকে সাধারণত, ফেডারেল গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। এই ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থাকার জন্য তাদের ক্ষমতা
যথাযথভাবে লিপিবদ্ধ করতে হয় এবং এই ফেডারেল সিস্টেমে রিটেন কনস্টিটিউশন থাকে। সেখানে জনগণের অধিকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতা লিপিবদ্ধ থাকে নির্দিষ্টভাবে। জুডিশিয়ারির কি কাজ, জুডিশিয়ারি কি লিমিটেশন, সে সমস্ত কিছু কিন্তু লিপিবদ্ধ থাকে। সুতরাং ফেডারেল সিস্টেমের মধ্যে ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে আনরিটেন কনস্টিটিউশন কোনোভাবেই কিন্তু কাজ করতে পারে না এবং ভীষণ প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে রিটেন কনস্টিটিউশনই একমাত্র কনস্টিটিউশন। তাহলে মোটামুটি ভাবে আমরা আনরিটেন কনস্টিটিউশন বুঝতে পারলাম।